139 উপজেলায় ভোট শুরু, কেন্দ্রে কেন্দ্রে কড়া পাহারা। যশোরে সড়ক প্রশস্তকরণের নামে অবাধে বৃক্ষ নিধন, 2 বছরে কাটা পড়েছে 2000-এরও বেশি গাছ। বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপ তৈরি না হলে ফের তাপ প্রবাহের শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, কবিগুরুর 164তম জন্মজয়ন্তী, আজও আছেন বাঙালির বাতিঘর হয়ে। চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয় ভোট। এ ধাপে 139 উপজেলার 22টিতে ভোট হচ্ছে ইভিএমে। বাকি 117 উপজেলার ভোটাররা ভোট দিচ্ছেন ব্যালটে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে 570 জন, ভাইস চেয়ারম্যান পদে 625 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে 15 থেকে 17 জন করে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব ও বিজিবিও কাজ করছে। ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন কমিশন এ ধাপে 152 উপজেলার তফসিল দিলেও 5টির সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন। উচ্চ আদালতের আদেশ সহ নানা কারণে স্থগিত হয়েছে 8 উপজেলার ভোট। দর্শক, গাজীপুরে নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহকর্মী অপূর্ব রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপূর্ব, নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা পরিস্থিতি কি রকমের? জি, ধন্যবাদ সাব্বির। গাজীপুরের 3টি উপজেলায় সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ উৎসবমুখরভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে আজকে ভোট থেকে কিন্তু এখানে একটু এক পশলা বৃষ্টির কারণে কিন্তু এখনও ভোটার উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে। আমি এখন যে কেন্দ্রটি আছি এটি হলো গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ কেন্দ্র। এখানে কিন্তু 2টি ভোট কেন্দ্র রয়েছে। এই দুটি ভোট কেন্দ্রের এখানে প্রায় 3000 ভোটার কিন্তু এখানে রয়েছে। আর আজকের 3টি উপজেলার নির্বাচন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি যে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, এই উপজেলায় আপনার একটি উপজেলায় আপনার একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করছেন। এছাড়াও 3টি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আপনার কেন্দ্রে কেন্দ্রে তারা কিন্তু সার্বিকভাবে দায়িত্ব পালন করছেন। তবে এখনও কিন্তু আপনার এক পশলা কিন্তু বৃষ্টি হওয়ার পরে কিন্তু এখনও কিন্তু গুড়ি গুড়ি একটু বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু ভোটারদের উপস্থিতি এখন পর্যন্ত কিন্তু কম। তবে ভোটাররা আশা করছেন যে বা প্রার্থীরা আশা করছেন যে সেটা হলো বেলা বাড়ার সাথে সাথে, আবহাওয়া ভালোর সাথে সাথে কিন্তু আপনার ভোটার উপস্থিতি বাড়বে। তো এই ছিল আমার কাছে এখানকার গাজীপুরের সর্বশেষ তথ্য। অপূর্ব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজারে নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহকর্মী বিকুল চক্রবর্তী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিকুল, মৌলভীবাজারের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? সাব্বির, আপনি জানেন মৌলভীবাজার জেলায় প্রথম ধাপ উপজেলা নির্বাচনে এখানে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি এবং কুলাউড়া। সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন পর্যন্ত প্রায় 5টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। তবে ভোটারের উপস্থিতি কিন্তু খুব একটা লক্ষণীয় নয়। তবে সময় বাড়াবার সাথে সাথে হয়তো ভোটার বাড়বে। সাব্বির, আপনি জানেন মৌলভীবাজার জেলায় এই 3টি উপজেলায় মোট 6 লক্ষ ভোটার, 36 জন প্রার্থীকে তারা ভোট দিবেন আজকে 4টা পর্যন্ত। এর মধ্যে একজন প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী, বড়লেখা উপজেলায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এই 3 উপজেলায় 216টি কেন্দ্র রয়েছে। এই 216টি কেন্দ্রের মধ্যে অর্ধশতাধিক কেন্দ্রকে প্রশাসন অধিক গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে তারা আইন শৃঙ্খলা জোরদার রেখেছেন।
তো আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। একজন দুইজন করে ভোটার আসছেন। আমি এখন যে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি, এটি কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে এই 1 ঘন্টায় প্রায় 25 জনের মতো ভোটার ভোট দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিগুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অপূর্ব রায় এবং বিপুল চক্রবর্তী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যশোরে সড়ক প্রশস্তকরণের নামে অবাধে কাটা পড়ছে গাছ। গত 2 বছরে সড়ক মহাসড়কের পাশ থেকে 2000-এরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে। যে পরিমাণ গাছ কাটা পড়েছে তার তুলনায় 1% নতুন গাছ লাগানো হয়নি। দিনে দিনে বৃক্ষ নিধনের ফলে জেলার আবহাওয়া হয়ে উঠছে চরমাভাবাপন্ন। প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ও ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। সামাজিক বনাঞ্চলের জন্য যশোরের খ্যাতি থাকলেও দিনে দিনে কমছে বনাঞ্চলের সংখ্যা। পরিবেশবাদীরা যশোর বেনাপোল সড়কের 2 পাশের বৃক্ষ নিধন প্রতিরোধ করতে পারলেও রক্ষা হয়নি জেলার অন্য মহাসড়কের পাশের গাছগুলো। গাছ বলে, এটা বলে শিরীষ গাছ। গাছটার বয়স আছে 1 থেকে 150 বছর। মনিহাল থেকে শুরু করে সাতিয়ামতলা বাজার, বুঝছেন, এখানে আমার 1 থেকে 500 পর্যন্ত আমাদের কন্ট্রাক্টরের। সড়ক সম্প্রসারণ কাজের জন্য 2022 সাল থেকে যশোর চুকনগর ও কেশবপুর সাগরদাড়ি সড়কের পাশ থেকে 2000-এরও বেশি গাছ কাটা হয়েছে। এর মধ্যে এবছর যশোর নড়াইল সড়কে কাটা হয়েছে 892টি গাছ। 2022 সালে যশোর ঝিনাইদহ সড়কে কাটা হয়েছে 835টি, যশোর চুকনগর সড়কে কাটা হয়েছে 462টি গাছ। গাছ কাটার জন্য আমাদেরকে সড়ক জনপদ যশোর থেকে আমাদেরকে অপসারণের জন্য চিঠি দিয়েছে। চিঠির প্রেক্ষিতে আমরা গাছগুলো কেটেছি। যেখানে সাধারণত গাছ কাটার প্রয়োজন নেই বা গাছ না কাটলেই নয়, সেই গাছগুলি আমরা কাটি, বা যেখানে গাছ কাটার প্রয়োজন নেই সেগুলো আমরা রেখে দিই। প্রায় 800 হেক্টর জমির গাছ উজাড় হলেও নতুন করে তেমন কোনো বৃক্ষরোপণ করা হয়নি। গাছটা বাঁচানোর দরকার আছে। এই গাছটা এই জায়গা বাঁচলি সবাই এই জায়গায় রোদ পিট করে থাকতে পারবে, এই জায়গায় যাতে রোদই তাকে গায়ে না তাপ লাগে। যশোরের আবহাওয়ার এখনকার পরিবর্তনের জন্য বৃক্ষ নিধনকেই দায়ী করছেন স্থানীয়রা। যেহেতু এটা জাতীয় মহাসড়কে, এটা 6 লেন বা 4 লেন সরকার করবে, সেই রাস্তার উন্নয়নের সাথে সম্ভবত এই গাছগুলো তারা টেন্ডারের মাধ্যমে বিক্রি। এই গাছ যদি মারি দেয় বাজারে কেউ টিকতে পারবে না, কারণ এর তো মরুভূমির মতো হয়ে যাবে। তবে এবছর বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানালেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা। গ্রাম অঞ্চলের যে রাস্তাঘাট, যেটার মালিকানা জেলা পরিষদে, আমরা পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণ, এবং এখানে আমাদের একটা বড় ধরনের বরাদ্দও থাকবে। যশোরের চরমাভাবাপন্ন আবহাওয়ার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মনে করেন পরিবেশবাদীরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। আগামী 12 মে পর্যন্ত সারা দেশেই থেমে থেমে ঝড় বৃষ্টি হতে পারে। এর ফলে 15 মের আগে আর তাপপ্রবাহের কোনো আশঙ্কা করছে না আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, চলমান বৃষ্টি বলয়ের শেষে দীর্ঘদিন শুষ্ক থাকলে কিংবা সাগরে কোনো লঘুচাপ সৃষ্টি না হলে আবারও তাপপ্রবাহ ফিরে আসতে পারে। মফির রহমানের রিপোর্ট। দীর্ঘদিন তাপপ্রবাহের পর দেশে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। সেই সাথে কোথাও কোথাও বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এর প্রভাবে শীতল হতে শুরু করেছে দেশের আবহাওয়া। গেল কয়েকদিনই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা ও বরিশাল বিভাগে। সেই সাথে দেশের দক্ষিণ দিকের বিভাগগুলোর পাশাপাশি ঢাকা বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। সারা দেশেই মোটামুটি বৃষ্টিপাত হয়েছে, ঝড়ো বাতাস হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে, কোথাও কোথাও সেই সাথে শিলাবৃষ্টি হয়েছে। বিদায় দেশের উপর এখন আপাতত তাপমাত্রা অনেকটা সহনশীলতার মধ্যে চলে এসেছে এবং তাপমাত্রা মোটামুটি 30-32, 33-34 এর মধ্যে এখন সীমাবদ্ধ আছে। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকতে পারে, ফলে মধ্য মে পর্যন্ত আর তাপপ্রবাহের কোনো শঙ্কা নেই বলে জানায় আবহাওয়া অফিস। এই মাসের 11 এবং 12 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা আপাতত নেই। হয়তো 2-1 জায়গায় উঠতে পারে মৃদু ধরনের, তবে সার্বিকভাবে যে তাপপ্রবাহের কন্ডিশন, সেই কন্ডিশন আসলে আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে এই সময়ের ভিতরে দেশের উপর কালবৈশাখী ঝড় বয়ে যাবে। সেই ঝড়ের সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই মাসে মাঝামাঝি পর্যন্ত কোনো তাপপ্রবাহের আমরা আপাতত আশঙ্কা করছি না। ভূপৃষ্ঠ উত্তপ্ত হলেও সাগর এখনো সেই পরিমাণ উত্তপ্ত হয়নি, আর সে কারণে দেশে এখন পর্যন্ত
কোনো ঘূর্ণিঝড় হয়নি বলেও জানানো হয়। এই সময় বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সাইক্লোজেনেসিস তৈরির যে দেশে ধান কাটার মৌসুম চলায় কৃষকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, কৃষক সহ সকলে 30/30 নিয়ম মেনে চললে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে। 30-30 রুলস তো অনেক সময় করে যে আকাশে যখন বিদ্যুৎ চমকাবে তখন কিন্তু 1, 2, 3, 4 এভাবে গুনতে থাকবে 30 পর্যন্ত। 30 সেকেন্ডের মধ্যে যদি সে কোনো শব্দ না পায় তাহলে বুঝতে হবে সে যে বজ্রঝড়টি তার থেকে দূরের দিকে চলে যাচ্ছে। আর 30 সেকেন্ডের মধ্যে যদি সে শব্দ পায় তাহলে বুঝতে হবে যে তার বজ্রঝড়টি তার দিকে আসছে, অর্থাৎ দ্রুত গতিতে তাকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াটা ভালো। আকাশে কালো মেঘ দেখলেই কৃষকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় আবহাওয়া অফিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলা ও বাঙালির জীবনে যাপনে চেতনার বাতিঘর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নন্দন তথ্য, দর্শন আর শুদ্ধ ও মুক্ত চিন্তায় বাঙালি তত্ত্বকে কবিগুরু অধিষ্ঠান দিয়েছেন বিশ্বজুড়ে। সাম্রাজ্যের চেয়েও বড় ও বিস্তৃত রবি আজও বঙ্গীয় ভূখণ্ডের শিল্প, সাহিত্য, সংস্কৃতির আধার। 164তম জন্মজয়ন্তীতে আদিত্য মামুনের রিপোর্ট। 9000 বছরের বাংলা ভাষা ও সংস্কৃতির শ্রেষ্ঠ প্রাপ্তি কবিগুরু রবীন্দ্রনাথ। চণ্ডীদাস, লালন, গগন হরকরা, মাইকেল, নজরুল, হাসন সব মনীষীদের তাত্ত্বিক দর্শনের বাগানের উজ্জ্বল বৃক্ষ রবি। তার জন্ম কেবল বাংলা নয়, সমগ্র বিশ্বের জন্য সম্মানেরও বটে। মানবিক বিশ্ব বিনির্মাণের অধিষ্ঠাতাও রবি। বহুমাত্রিক লয় ও ছন্দের কল্পবিহারী জাদুকর, নিজেও বিশ্বজনীন। রবীন্দ্রনাথের আমলে রবীন্দ্রনাথের বিভিন্ন গান, কবিতা বা লেখা, কাব্য বা নাটক এগুলো কিন্তু অনুবাদ করেছিলেন। কখনো যুগোস্লাভিয়া হয়েছে, কখনো চেকোস্লোভাকিয়া হয়েছে, কখনো রাশিয়া হয়েছে, কখনো চীনে হয়েছে, জাপানে হয়েছে। শান্তি ও স্থিতির দ্রষ্টার জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞানে মহীয়ান বাংলার শিল্প সুষমা। তবে গেল কয়েক দশকে রবীন্দ্র চর্চায়, লালনে, ধারণে পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন এই ভারতীয় রবীন্দ্র গবেষক। রবীন্দ্রনাথের গান কিন্তু এখানে মুক্তিযুদ্ধের জন্য ব্যবহার করা হয়েছিল এবং সেটা প্রত্যন্ত প্রান্তে। এটা ওপার বাংলায় হয়নি, সম্ভব না, কারণ একটা সংগ্রামের মধ্যে দিয়ে সেটা যেতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সংস্কৃতি, রীতিনীতি ও প্রথায় পরিণত হয়েছেন। ভাষা ও অভিন্ন বাঙালি জাতিগোষ্ঠীর আবেদন নিবেদনের সূতিকাগারও তিনি। বাংলা ভাষা যত দূর আছে ততদূরই তুমি বাঙালি। আর বাঙালিতে এখন শুধু একটা রাষ্ট্র পেয়েছে, জাতিরাষ্ট্র পেয়েছে। জাতিরাষ্ট্র পাওয়া সত্ত্বেও বাঙালি জাতিরাষ্ট্রের এই অনুভব, অধিকারটি নিয়ে, স্বাধীনতা নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সাহিত্য সৃজনের মাধ্যমে তিনি যে চেতনা এনেছেন তা আন্তর্জাতিক। ক্ষুদ্র, ক্ষয়িষ্ণু কিংবা সাম্প্রদায়িক ধর্মগোষ্ঠীকে উপেক্ষার বার্তা তার সমগ্র রচনা সম্ভারে। বাঙালিত্ব মানে জাতীয় পরিচয় সকলের। সেই জাতীয় পরিচয় উৎস কি? ভাষা। আজকের যে সোনার বাংলা, আজকের যে বাংলাদেশ, সেই স্বপ্নটি তার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই বলবো যে একেবারে মানস সন্তান। রবীন্দ্রনাথের এই কবিতাকে তিনি আমাদের জাতীয় সঙ্গীত করেছেন এবং এখানে কি দিয়েছেন? মনের সৌন্দর্যের কথা বলেছেন। আবহমান বাংলায় রবি ঠাকুরের শাশ্বত বিচরণ হবে মহাকালব্ধি, এমনই মত সবার। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। আগামী বছরের মাঝামাঝি খুলছে রামগড় বন্দর, ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে। দর্শক, আবারও চলে যাচ্ছি উপজেলা পরিষদ নির্বাচনের খবরে।
রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী বদরুল হাসান লিটন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন, রাজশাহীর নির্বাচনী পরিস্থিতি কি রকম এর আমাদের জানাবেন। সাব্বির, আপনি দেখতেছেন যে জানেন যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন আছি রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি ভোট কেন্দ্রে। এটি পুরুষ ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে 2428 ভোটার রয়েছে এই ভোট কেন্দ্রে। এখানকার যে রিটার্নিং অফিসার সে আমাকে জানিয়েছে যে এখন পর্যন্ত 5% এখানে ভোট পড়েছে। আপনারা জানেন যে রাজশাহীতে 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে, গোদাগাড়ী ও তানোর উপজেলায়। এই 2 উপজেলায় মোট 16 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী রয়েছেন। আমি যে উপজেলায় রয়েছি সেই গোদাগাড়ী উপজেলায় কিন্তু 5 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে প্রার্থীরা ভোটও দিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু রাজশাহী বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা এই ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলেছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। এই ছিল রাজশাহীর ভোটের সর্বশেষ পরিস্থিতি। সাব্বির। বদরুল হাসান লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহীর 2টি উপজেলাতে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, গোদাগাড়ী এবং তানোরে। গোদাগাড়ী নির্বাচনী পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারতের সঙ্গে দেশের পার্বত্য জেলাগুলোর যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে রামগড় স্থলবন্দর। এতে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি উন্নত হবে স্থানীয়দের আর্থসামাজিক অবস্থারও। আগামী বছরের মাঝামাঝি এই বন্দরটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি রামগড় ঘুরে এসে আবু হানিফের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যের সাথে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য রামগড় স্থলবন্দর চালুর উদ্যোগ নেয় উভয় দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালে ভারত সফরের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে রামগড় স্থলবন্দর চালুর সিদ্ধান্ত হয়। এরপর 2022 সালে বিশ্বব্যাংকের সহায়তায় কাজ শুরু হলেও বিএসএফের বাধায় কাজ বন্ধ হয়। পরে উচ্চ পর্যায়ের আলোচনার পর আবারও কাজ শুরু হয়। প্রকল্পটি দ্রুত চালু করার জন্য ফেনী নদীর উপর বাংলাদেশ ও ভারতের অংশে মৈত্রী সেতুর কাজ শেষ করেছে ভারত সরকার। স্থানীয়রা বলছেন 3 পার্বত্য অঞ্চলের মানুষের জন্য ভারতের ত্রিপুরা, আসাম সহ ওই অঞ্চলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটকদের আগমন বাড়বে। এখন তো আমাদের কাছে আসছে, পাসপোর্ট করলে আমরা ভারতে বেরোতে পারবো। রামগড় থেকে সাবরুম পার হয়ে ওরা ট্রেনে করে কলকাতা বা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারবে। ভারত এবং চট্টগ্রাম বন্দরের সাথে যে কানেকশনটা হচ্ছে এবং এখানে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে এবং আমাদের এখানকার এলাকার লোকজনের অনেক কর্মসংস্থান হবে। বাংলাদেশ অংশে যাত্রী পারাপারে পুরোপুরি প্রস্তুত রামগড় বন্দর, তবে পণ্য পরিবহনের জন্য প্রস্তুত হতে আরও কিছু সময় লাগবে। প্যাসেঞ্জার সাইডটা হয়ে গেল, এটা আমাদের রেডি, এখনো বাকি নেই। আর যেটা আপনার কন্টেইনার অথবা গুডস অথবা ট্রেড যে গুডসের হবে সেটা আমরা প্রিপেয়ার্ড হব জুন 25-এ। বন্দরটি চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতে পণ্য পরিবহন শুরু হবে বলেও জানান প্রকল্প পরিচালক। চিটাগাং পোর্টটাকে ইউজ করার জন্য ইন্ডিয়া কলকাতা থেকে জাহাজ এখানে আসবে কন্টেইনার, সেই কন্টেইনারগুলো সরাসরি বাংলাদেশি ট্রাক আমাদের পোর্টে চেক করে ইন্ডিয়াতে পৌঁছাই দেবে। আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে, ট্রান্সশিপমেন্ট চুক্তি। বারৈয়ার হাট, হেয়াকা ও রামগড় সড়ক প্রস্তুতকরণ কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানান প্রকল্প পরিচালক। রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ ও ভারতের 7 সিস্টারের মধ্যে সাধারণ মানুষ ও পণ্য পরিবহনের উন্নত যোগাযোগ বাড়বে উভয় দেশের আর্থসামাজিক উন্নয়ন। আহমদ বাবু, 21 টেলিভিশন, রামগড়, খাগড়াছড়ি। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 139 উপজেলায় ভোট শুরু, কেন্দ্রে কেন্দ্রে কড়া পাহারা।
যশোরে সড়ক প্রশস্তকরণের নামে অবাধে বৃক্ষ নিধন, 2 বছরে কাটা পড়েছে 2000-এরও বেশি গাছ। বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপ তৈরি না হলে ফের তাপ প্রবাহের শঙ্কা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।